টার্গেট করে হামাস নেতাদের হত্যার পরিকল্পনা ইসরায়েলের। এবং সর্বশেষ থাকছে নরেন্দ্র মোদীর ভারতে কেমন আছে মুসলিমরা। ভারতে মুসলিমরা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে, প্রতিনিয়ত সেখানে তাদেরকে হত্যা করা হচ্ছে টার্গেট করে, এমনকি বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে তাদের উপর অত্যাচার চালানো হচ্ছে, প্রতিনিয়ত তাদের বাড়িঘরগুলো দোকানপাটগুলো ভেঙে দেওয়া হচ্ছে। অথচ নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকার সারা বিশ্বে নিজেদেরকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসাবে প্রচার করে বেড়ায়, অথচ সেই ভারতে প্রতিনিয়ত মুসলমানদের টার্গেট করেই হত্যা করা হয়। গোমাংস খাওয়ার অপরাধে হত্যা করা হয় গোমাংস বহন করার অপরাধেও। এমনকি মসজিদের আজান পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়, মাঝে মাঝে নামাজ পড়তে বাধা দেওয়া হয়, এমনকি নামাজের স্থানগুলো অপবিত্র করতে সেখানে গোবর ফেলা হয়। তারপরেও ভারত সরকার দাবি করে তারা নাকি ধর্ম নিরপেক্ষ। এটা কেমন ধর্ম নিরপেক্ষতা, এটা কেমন বিষয়, আর এটা নরেন্দ্র মোদী এবং অমিত শাহের কেমন কৌশল, তা অবশ্যই আপনারা লিখে কমেন্টসে জানাবেন। আসলে কেমন আছে ভারতের মুসলিমরা, সে সম্পর্কে আমরা বিস্তারিত জানবো ভিডিওতে, সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। এতক্ষণ সংবাদের প্রধান অংশগুলো শুনছিলেন, এখন বিস্তারিত থাকছে প্রতিবেদনে। টার্গেট করে হামাস নেতাদের হত্যার পরিকল্পনা ইসরায়েলের। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নেতাদের টার্গেট করে হত্যার পরিকল্পনা করেছে ইসরায়েল। পরিকল্পনার অংশ হিসাবে এখন হামাসের শীর্ষ নেতাদের উপর বিমান হামলা চালানো হচ্ছে। মঙ্গলবার একটি আরব সংবাদ মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধের তৃতীয় ধাপে প্রবেশ করেছে ইসরায়েল। লন্ডন ভিত্তিক আশরাক আল আওয়াসাত নামের ওই আরব সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, হামাসের উচ্চপদস্থ নেতাদের পাশাপাশি যারা 7ই অক্টোবরের হামলা রকেট ছোড়ার কাজ করেছেন তাদেরও হত্যা করার চেষ্টা চালাবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এমনকি যারা হামাস, আল কাশেম ব্রিগেডস, ইসলামিক জিহাদ এবং অন্যান্য গোষ্ঠীর সদস্যদের বেতন দেওয়ার কাজটি করেছে তাদের উপরও হামলা চালাবে দখলদার ইসরায়েলি বাহিনী। এছাড়া কয়েকদিন আগে গাজা সিটির সাধারণ মানুষকে ইসরায়েলিরা সরে যাওয়ার নির্দেশনা দিয়েছিল, মূলত হামাসের বিরুদ্ধে তাদের ক্ষুব্ধ করে তুলতে। ইসরায়েলিদের ধারণা, এভাবে বারবার সরে যাওয়ার নির্দেশনা দিলে গাজার সাধারণ মানুষ হামাসের উপর বিরক্ত হবে। তাদের মধ্যে একটি ধারণা তৈরি হবে যে হামাসের কারণে তারা এমন দুর্ভোগে পড়েছে। গত বছরের 7ই অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। 10 মাস ধরে চলা এই যুদ্ধে এখনও পর্যন্ত প্রায় 40,000 ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও প্রায় 1 লাখ মানুষ। এত মানুষ হতাহত হলেও ইসরায়েল তাদের বর্বরতা চালিয়ে যাচ্ছে। নরেন্দ্র মোদীর ভারতে কেমন আছে মুসলিমরা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 1 দশকের শাসন আমলে দেশটিতে ধর্মীয় সংখ্যালঘু মুসলমানদের অধিকার ক্রমশ কমে আসছে। সংশোধিত নাগরিকত্ব আইন অর্থাৎ সিএএ মুসলিম বিরোধী বলে অভিযোগ রয়েছে। দেশটির একমাত্র মুসলিম অধ্যুষিত জম্মু ও কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা বাতিল করেছে নরেন্দ্র মোদী সরকার। অযোধ্যায় বাবরি মসজিদের স্থানে নির্মিত হয়েছে রাম মন্দির। একাধিক রাজ্যে গরুর মাংস বিক্রি করা নিষিদ্ধ করা হয়েছে। মুছে ফেলার উদ্যোগ নেওয়া হচ্ছে মুঘল আমলের বিভিন্ন নাম ও স্মৃতিচিহ্ন। যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনেও ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার লঙ্ঘিত হচ্ছে বলে উঠে এসেছে। সব মিলিয়ে ধর্মীয় জনগোষ্ঠী হিসাবে সেখানকার মুসলিমরা প্রতিনিয়ত বিভিন্ন নিপীড়নের শিকার হচ্ছেন। এমন পরিস্থিতিতে তৃতীয় মেয়াদে মোদী ক্ষমতায় এলে বিভাজন আরও বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সংখ্যার দিক দিয়ে তৃতীয় মুসলিম প্রধান দেশ ভারত। ইন্দোনেশিয়া ও পাকিস্তানের পর ভারতেই সবচেয়ে বেশি মুসলমানের বসবাস। 147 কোটি জনসংখ্যার দেশে মুসলমানেরা সংখ্যালঘু। দেশটিতে মুসলিম জনসংখ্যা 20 কোটি ও হিন্দু জনসংখ্যা 115 কোটি। 1 দশক আগেও সেখানকার মুসলিমরা নিজেদের ভারতীয়ই মনে করত, কিন্তু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তারা হিন্দু মুসলমানেরা পাশাপাশি মিলেমিশেই থাকত। হিন্দুদের পালা পার্বণে, পূজা অর্চনায় মুসলমানেরাও সামিল হতেন। আবার মুসলিমদের ঈদ আনন্দ সহ বিভিন্ন অনুষ্ঠানে হিন্দুদের অংশগ্রহণও ছিল স্বাভাবিক। কিন্তু এখন পরিস্থিতি পাল্টে গেছে। দিল্লির উপকণ্ঠে দীর্ঘদিন ধরে স্ত্রী ও 4 মেয়েকে নিয়ে বসবাস করছেন জিয়া উস সালাম। পেশায় তিনি ভারতের অন্যতম দৈনিক পত্রিকার একজন চলচ্চিত্র সমালোচক। স্ত্রী উজমা আউসফও সাংবাদিক হিসাবে জীবনযাপন, খাদ্য ও ফ্যাশন সম্পর্কে লিখতেন।
সালাম বলেন, একটা সময় ছিল যখন সিনেমা, শিল্পী, সঙ্গীতে জীবনটা পরিপূর্ণ ছিল। আড্ডা হতো, গান হতো, আলোচনা সমালোচনা সবই হতো। অফিস শেষে শুধু প্রিয় একটা খাবার খাওয়ার জন্য পুরনো এক বন্ধুর মোটরসাইকেলের পিছনে বসে দূরের একটা স্টলে যেতাম আমরা। সেখানে আরও কয়েকজন বন্ধু আসতো। চাকরির ক্লান্তি কেটে যেত সেই আড্ডায়। আর এখন 53 বছর বয়সী সালাম বলেন, এখন প্রাণহীন জীবন কাটাচ্ছি। অফিস আর বাসা, বাসা আর অফিস, এর মধ্যেই জীবন আটকে গেছে। এখন আর আড্ডা হয় না, কারণ এখন প্রতি মুহূর্তে নিজের মুসলিম পরিচয়টা নিয়ে ভয়ে ভয়ে থাকতে হয়। কি ব্যাংকে, কি পার্কিং লটে, এমনকি যাত্রীবাহী ট্রেনেও মুসলমানদের জন্য সব কিছু আলাদা হয়ে গেছে। সালাম আরও বলেন, এখন ভীষণ চিন্তা হয়, দুশ্চিন্তা, কিভাবে মেয়েদের সঠিকভাবে বড় করে তুলব। যে দেশে মুসলিম পরিচয় নিয়ে প্রশ্ন তোলা হয়, এমনকি মুসলিম পরিচয়টাকেই মুছে ফেলার চেষ্টা করা হয়, মুসলমানদের ভারতীয় পরিচয়টাই নাই করার চেষ্টা চলছে সে দেশে, সেখানে মুসলিমরা কি খাবে, কি পোশাক পরবে, কি চিন্তা করবে তাও নির্ধারিত। ক্ষোভ নিয়ে সালাম বলেন, কেমন লাগবে আপনার যখন আপনি জানেন যে আপনার দেশের নেতারাই আপনাকে চায় না। দীর্ঘদিনের বন্ধু এখন আর আগের মতো নেই। প্রতিবেশীদের পালাপার্বণে তার ডাক পড়ে না। সুখে দুঃখে এখন আর কেউ পাশে এসে দাঁড়ায় না। এখানে এখন একটি মুসলিম পরিবার একাকী, নিঃসঙ্গ, অনাহতের মতো বসবাস করে। নয়াদিল্লির অশোকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী ও ইতিহাসবিদ আলী খান মাহমুদাবাদ বলেন, ভারত এখন এমন এক দেশে পরিণত হয়েছে যেখানে মুসলমানেরা মূলত প্রান্তিক হয়ে পড়েছে, কারণ তাদেরকে সক্রিয়ভাবেই বাদ দেওয়া হয়েছে। সালাম উজমায়ের বড় মেয়ে মরিয়াম খুব ভালো অ্যাথলেট ছিল, কিন্তু স্কুলে পড়ার সময় মুসলিম হিসাবে সে এতটাই নিগৃহীত হয়েছে যে দীর্ঘদিন মানসিক কাউন্সিলিংয়ের প্রয়োজন পড়েছিল। অনেকদিন সেই স্কুলেও যায়নি। এখন স্নাতক শিক্ষার্থী। এই মানসিক আঘাত মরিয়াম কাটিয়ে উঠতে পারছেন ঠিকই, কিন্তু তিনি চান না দিল্লির এই বাড়িতে থাকতে। তিনি চান দিল্লির কাছাকাছি উত্তরপ্রদেশের নয়দার মুসলিম পাড়ায় গিয়ে থাকতে। যদিও তার বাবা মা তাতে রাজি নন, বরং তারা চান তাদের সন্তান বিদেশে পাড়ি জমাক। কারণ হিসাবে সালাম বলেন, এখানে মুসলমানদের কেউ বাড়ি ভাড়া দিতে চায় না। রিয়েল এস্টেট এজেন্টরা সরাসরি জিজ্ঞাসা করেন তারা হিন্দু না মুসলিম। কি হবে এ দেশে থেকে যেখানে মুসলমানেরা অস্তিত্বের সংকট নিয়ে বেড়ে উঠছে? প্রশ্ন তার। সহসাই এই অবস্থার পরিবর্তন হিসাবে হবে বলে মনে করেন না সালাম, বরং আবার মোদি ক্ষমতায় এলে আরও কোণঠাসা হয়ে পড়বে মুসলিমরা। মাহমুদাবাদ আরও বলেন, জনপ্রতিনিধি ছাড়া আপনি রাষ্ট্রের কাছে প্রয়োজনীয়তার কথা, শিক্ষা, স্বাস্থ্য, চাকরি বা অন্যান্য মৌলিক অবকাঠামোর বিষয়গুলো কিভাবে তুলে ধরবেন? মুসলিমদের হয়ে কথা বলার কে আছে এখানে? 80-র দশকের মাঝামাঝিতে ভারতের জনসংখ্যার 11% ছিল মুসলিম। তখন পার্লামেন্টে তাদের আসন ছিল 9%। এখন মুসলমান জনসংখ্যার হার বেড়েছে, কিন্তু পার্লামেন্টে তাদের আসন কমেছে। এখন মাত্র 5% মুসলিম জনপ্রতিনিধি রয়েছে পার্লামেন্টে। 6 বছর আগে আগ্রার এক নামকরা স্কুল থেকে মুখ ভার করে বাড়ি ফিরছিলেন এক মুসলিম ছাত্র। 9 বছর বয়সী ছাত্রটি বাড়ি ফিরে তার মাকে বলেছিল সে আর স্কুলে যাবে না। ছাত্রের মা রিমা আহমেদ একজন লেখক ও প্রতিষ্ঠিত পরামর্শক। তিনি জানান, ছেলের অভিযোগ সহপাঠীরা তাকে ঠাট্টা বিদ্রূপ করে। কিন্তু কি সেই বিদ্রূপ? ছেলে জানান, সহপাঠীরা প্রায়ই আমাকে বলে ও একটা পাকিস্তানি সন্ত্রাসী, ওকে মেরে ফেলো, কেউ কেউ নর্দমার কীট বলেও ডাকে। এবং শিক্ষকেরা এইসব ঘটনা দেখেও না দেখার ভান করেন। ওই স্কুলে আর যেতে হয়নি রিমা আহমেদের ছেলেকে। তিনি আর ছেলেকে ওই স্কুলে পড়াননি, বরং বর্তমানে 16 বছর বয়সী ছাত্রটি বাড়িতে বসেই মায়ের তত্ত্বাবধানে পড়ালেখা করে। শুধু আগ্রাই নয়, বাকি ভারতেও এখন একই অবস্থা, আক্ষেপ নিয়ে বলছিলেন রিমা আহমেদ। অথচ একটা সময় ছিল যখন কে হিন্দু, কে মুসলমান আর কে শিখ তা কোনো পরিচয় ছিল না। সবাই মিলে মন্দির চত্বরেই খেলাধুলা চলত। মাহমুদাবাদ আরও বলেন,
ভারতে হিন্দু ও মুসলমানদের মধ্যে উত্তেজনা নতুন নয়, তবে মোদির অধীনে তা আরও খারাপ হয়েছে। কারণ মোদির দল বিজেপি হিন্দু জাতীয়তাবাদী মতাদর্শকে সমর্থন করে। ক্ষমতাসীন দলই যদি একটি বিশেষ জনগোষ্ঠীকে প্রান্তিক মনে করে, তাহলে সেখানে সেই জনগোষ্ঠীর বসবাস করাটা আরও কঠিন হয়ে ওঠে। মুসলিম ছাড়াও শিখ, খ্রিস্টান, বৌদ্ধ ও অন্যান্য ধর্মের মানুষও ভারতে সংখ্যালঘু, কিন্তু তাদের তুলনায় মুসলমানদের প্রতি বিজেপির ক্ষোভটা যেন বেশি। বিশেষজ্ঞদের মতে অনেক মুসলমান বিশ্বাস করেন প্রচারের কৌশল হিসাবে হিন্দু মুসলিম বিভেদকে প্রকট করেছে নরেন্দ্র মোদী। মোদীর রাজ্য গুজরাটের 64 বছর বয়সী এক মুসলিম ভোটার মেহমুদ ভাই খাইত্রি বলেন, বিজেপি হিন্দু মুসলিম ইস্যুকে জিয়ে রেখেছে, ফলে তারা পরস্পরের শত্রু রয়ে গেছে। মুসলিমদের হয়ে কেউ কথা বললে তাকে পুলিশ তুলে নিয়ে যায়, তার বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়, তাহলে কথা বলবে কে? ভারতের 28টি রাজ্যের একটিতেও একজনও মুসলিম মুখ্যমন্ত্রী নেই। 19টি রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপির। এমনকি যে উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি মুসলমানদের বসবাস, জনসংখ্যার 16% মুসলিম, সেখানে মুসলিম বিধায়কের হার মাত্র 7। পুরো ভারতের 28 রাজ্যের 4000-এরও বেশি বিধায়ক, তাদের মধ্যে মাত্র 6% মুসলিম। বিশ্লেষকদের মতে বিজেপি যত শক্তিশালী হয়ে উঠছে, বিরোধী দলগুলো হিন্দু ভোটারদের বিচ্ছিন্ন করার ভয়ে মুসলিম প্রার্থীদের মনোনয়ন দিতে আগ্রহ হারিয়ে ফেলেছে। দিল্লির এক মুসলিম ক্যাব চালকের প্রশ্ন, পার্লামেন্টে যদি একজনও মুসলমান না থাকে তাহলে আওয়াজ তুলবে কে? যদিও বিজেপি মুসলমানদের প্রতি বৈষম্যের অভিযোগ অস্বীকার করছে, কিন্তু 2014 সালে যখন মোদী প্রথমবার ক্ষমতায় আসে তখন বিদায়ী পার্লামেন্টে 30 জন মুসলিম বিধায়ক ছিলেন, তাদের মধ্যে একজন বিজেপির। আর এখন লোকসভার 543 আসনের 25টিতে মুসলিম বিধায়ক থাকলেও একটিও বিজেপির নয়। অবশ্য বিজেপির দাবি 2014 এবং 2019 সালের নির্বাচনে 13 জন মুসলিমকে প্রার্থী করা হয়েছিল, কিন্তু তাদের কেউই জয়ী হননি। বিশেষজ্ঞরা বলছেন, মোদী নিজেই যখন মুসলমানদের আক্রমণ করে বক্তব্য দিচ্ছেন, তাদেরকে অনুপ্রবেশকারী বলছেন, তখন কেন কেউ মুসলিম প্রার্থীকে ভোট দিতে যাবে? রাষ্ট্রবিজ্ঞানী মাহমুদাবাদ আরও বলেন, ভারত জাতিগতভাবে একটি বহুমাত্রিক দেশ। বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহ অবস্থানই এই সমাজের ঐক্য। ইসলামকে বাদ দিয়ে এখানকার সমাজের ভিন্ন ভিন্ন জনগোষ্ঠীকে একত্রিত করা সম্ভব নয়। প্রিয় দর্শক, দেখতে দেখতে আরবিডি নিউজের এখনকার আয়োজনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আসুন আমরা সবাই মিলে আমাদের পরিবেশটাকে সুন্দর রাখার জন্য, ভবিষ্যতে প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দেওয়ার জন্য আমাদের চারপাশের পরিবেশ সুন্দর রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। সবার কাছে বিনীতভাবে অনুরোধ থাকছে ভিডিওটি বেশি করে শেয়ার করার জন্য এবং এই জাতীয় সংবাদ প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।